নমস্কার, আমি তোমাদেরকে এই ভিডিওতে লম্ববৃত্তাকার চোঙের বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা করব। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও বানাই, যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সূত্রগুলো আলোচনা করার আগে তোমাদের লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে ধারণা পেতে হবে। এই রকম একটা ঘনবস্তু যদি দেখতে হয় তাকে লম্ববৃত্তাকার চোঙ বলবো। যেমন আমার হাতে এখন এরকম একটা ঘনবস্তু আছে, হ্যাঁ, এরকম দেখতে এক ঘনবস্তুকে আমরা লম্ববৃত্তাকার চোঙ বলবো। এখন লম্ববৃত্তাকার চোঙ নিরেটও হতে পারে, আর এই দুটো মুখ ফাঁকাও হতে পারে। ওপরের আর নিচের তল হচ্ছে সমতল, আর পার্শ্বতলটা হচ্ছে বক্ষতল। এই ওপরের তলটা আর নিচের তলটা হচ্ছে বৃত্তাকার। দুটো বৃত্তাকার তলের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙে ডিস্টেন্স, মানে দূরত্ব, যাকে আমরা এইচ ধরে নির্দেশ করি। আর বৃত্তাকার যে তলটার তার ব্যাসার্ধকে যদি আমরা আর দিয়ে নির্দেশ করি, তাহলে প্রথমেই যে সূত্রটা সম্বন্ধে আসছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে 2πr/h, যেখানে আর হচ্ছে এই লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ। লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। তাহলে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হবে 2πr/h। ঠিক আছে, এটা 1 নম্বর সূত্র। দ্বিতীয় সূত্র আছে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। যখন সমগ্র তল আসবে তখন এই পার্শ্বতলের ক্ষেত্রফলটাও হবে, প্লাস এই দুটো বৃত্তাকার তলের ক্ষেত্রফলও আসবে। এই দুটো বৃত্তাকার তল হচ্ছে সমতল। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি হবে না পার্শ্বতলের ক্ষেত্রফল আর দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। এখন পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা আগেই বা করেছি, সেটা হচ্ছে 2πr/h প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি, এর যেহেতু বৃত্তাকার তাহলে তার সূত্র কি, বৃত্তাকার তলের ক্ষেত্রফলের সূত্র হয় πr²। যেহেতু দুটি বৃত্তাকার তল তাহলে এটা হবে 2πr²। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr/h প্লাস 2πr²। ঠিক আছে, এবার এইখানে 2π দুনকা যদি কমন নিই 2πr যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে h, এখানে পড়ে থাকবে r। ঠিক আছে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এখন একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরো একটা আমি অঙ্ক নিলাম যে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ধরছি ভূমির ব্যাসার্ধ
যদি ধরো 10 সেমি, আর উচ্চতাটা ধরছি আমি, ধরো উচ্চতা সমান আমি ধরলাম ধরো একটা অঙ্কের খাতিরে 15 সেমি। তাহলে আমি এই লম্ববৃত্তাচঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল আর বা করবো কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি একটা অঙ্ক নিলাম যে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধটা হচ্ছে 10 সেমি, উচ্চতাটা হচ্ছে 15 সেমি। তাহলে আমাকে পার্শ্বতলে আর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি 2πr/h। তাহলে দেখো একটা ছবি একটা আঁকছি, ছবি আঁকলে ধারণাটা স্পষ্ট হবে। ধরো এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ আছে যার ভূমির ব্যাসার্ধটা বলছে 10 সেমি আর উচ্চতাটা হচ্ছে উচ্চতা h সমান এখানে কত দিয়েছে 15 সেমি। তাহলে এখানে r সমান হচ্ছে 10 সেমি আর h হচ্ছে 15 সেমি। তাহলে আমার প্রথমে হচ্ছে বার করব পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। 2π মানে আমরা জানি 22/7, এখানে r মানে হচ্ছে 10 আর h মানে হচ্ছে 15, এত বর্গ সেমি। ঠিক আছে, এবার এটাকে গুণফল করলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার যদি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যে সূত্রটা হচ্ছে 2πr × h + r। ঠিক আছে, এখানে 2 × π মানে 22/7, r মানে আমাদের এখানে 10 আর h + r, h মানে 15 আর r মানে হচ্ছে 10, এত বর্গ সেমি। তার মানে কত হলো? 2 × 22/7 × 10 × 15 সঙ্গে 10 যোগ করলে 25, এত বর্গ সেমি। এবার এটা গুণ করলেই আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে এখনও পর্যন্ত তোমরা দুটো সূত্র শিখলে, একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল যার সূত্র হচ্ছে 2πr/h, আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল যার সূত্র হচ্ছে 2πr × h + r। ঠিক আছে, এবার আমরা যেই সূত্রটার দিকে যাব সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তিন নম্বর সূত্র হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে আর একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকছি, এর ব্যাসার্ধটা যদি r হয় আর উচ্চতাটা যদি h হয়, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটা সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল × উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত? ভূমিটা যেহেতু বৃত্তাকার তার ক্ষেত্রফল হচ্ছে πr² × উচ্চতা হচ্ছে h, তার মানে কি দাঁড়ালো? πr²h। ঠিক আছে, তাহলে তোমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটাও শিখে ফেললে, সেটা হচ্ছে πr²h। এবার একটা অঙ্ক দিলেই
একটা অঙ্ক নিলেই বোঝা যাবে। ধরো একটা গ্লাসের ভূমিটা যদি ভূমি ব্যাসার্ধ যদি 7 সেমি আর যদি উচ্চতাটা ধরে আমি একটা ধরলাম, উচ্চতাটা হচ্ছে 15 সেমি, তাহলে ওই গ্লাসে কত জল ধরবে? তাহলে ওই গ্লাসে কত জল ধরবে? তাহলে আমি একটা অঙ্ক নিলাম যে একটি গ্লাসের ভূমির ব্যাসার্ধটা ধরলাম 7 সেমি, উচ্চতাটা হচ্ছে 15 সেমি, তাহলে ওই গ্লাসের কত জল ধরবে? কত জল ধরবে মানে কি, আমাকে ওই গ্লাসের আয়তন বার করতে হবে। তাহলে গ্লাসের আয়তন, গ্লাসের আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার। এই যেহেতু গ্লাসটা হচ্ছে একটা চোঙের মতন দেখতে, ঠিক আছে, পাই মানে 22/7, এখানে আর মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ, সেটা হচ্ছে 7 সেমি ধরেছি, তার মানে 7 স্কোয়ার ইন্টু এইচটা ধরেছি 15, ঠিক আছে, এত বর্গ, এত সরি আয়তন বললে ঘন হয়, ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলো যেগুলো আমরা ক্ষেত্রফল বার করছিলাম, হ্যাঁ বর্গ সেমি দিয়েছি, তাহলে এটা হচ্ছে আয়তন বললে তখন তার এককটা হবে ঘন সেমি, ঘন কথাটা উল্লেখ করতে হবে। এবার দেখো এর যদি ক্যালকুলেশন করি, 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 15, এত ঘন সেমি, এই 7 কেটে গেল, তার মানে কত হবে? 22কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 154, তাকে 15 দিয়ে গুণ, 15 দিয়ে গুণ করলে কত হবে? 4 5 20, হাতে 2, 5 5 25, আর 2 27, হাতে 2, 5 1 7, 4 5 1, 0 4 7 11, 5 আর 7 12, 1 13, তার মানে কত? 2310, এত ঘন সেমি। তাহলে গ্লাসের আয়তনটা বেরোলো কত? 2310 ঘন সেমি, ঠিক আছে। তাহলে এইখানে এত ঘন সেমি পেয়ে গেলাম, তাহলে এর আয়তনটা পেয়ে গেলাম, তাহলে এত লিটার জল ধরবে, এটা তোমরা বার করতে পেরে যাবে, ঠিক আছে। তাহলে চোঙের আয়তনের তোমরা সূত্র পেয়ে গেলে পাই আর স্কোয়ার এইচ, এটা মনে রাখবে। এবার আসছে যেই সূত্রটা, সেটা হচ্ছে চোঙটা যদি ফাঁপা হয় তাহলে তার পার্শ্বতলে ক্ষেত্রফল, সূত্রটা কি হবে? ধরো এরকম একটা চোঙ আছে, চোঙটা হচ্ছে ফাঁপা। তাহলে ফাঁপা মানে কি? তাহলে এই যে উপরে যেটা যেটা বহিঃব্যাসার্ধটা আমরা ধরলাম R1, এটা হচ্ছে R1, আর ভেতরে যে ব্যাসার্ধটা সেটা ধরলাম R2, ঠিক আছে। এই চোঙটা হচ্ছে ফাঁপা চোঙ। তাহলে এই চোঙের আমরা সমগ্রতলের ক্ষেত্রফল কিংবা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব। তাহলে প্রথমে আসছি বক্ষতলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে।
দেখো চোঙটা যদি ফাঁপা হয় তাহলে এই বাইরের একটা বক্ষতল তার একটা ক্ষেত্রফল পাবো, আর ভেতরে যে একটা ফাঁপা অংশ আছে তার একটা বক্ষতলের ক্ষেত্রফল পাবো। তাহলে ফাঁপা চোঙের বক্ষতলের ক্ষেত্রফল কি হবে? বাইরেটার জন্যে হবে, বাইরে যে পার্শ্বতলে বক্ষতলের ক্ষেত্রফলে আমরা সূত্র পেয়েছিলাম কি 2πr/h। তাহলে এইখানে বাইরের ব্যাসার্ধ হচ্ছে r1, তাহলে 2πr1h। আর ভেতরে যেহেতু ফাঁপা, ভেতরে অংশের জন্য বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র হবে 2πr2h, যেখানে r1 হচ্ছে বাইরের ব্যাসার্ধ আর ভেতরের ব্যাসার্ধ হচ্ছে r2। ঠিক আছে, এবার 2π, এখানে এইচটা যদি কমন নিয়ে কী হবে 2πh r1 প্লাস r2। ঠিক আছে, এটা হচ্ছে কি পেলাম, এককটা হবে বর্গ একক। মনে রাখবে ক্ষেত্রফলের ক্ষেত্রে এককটা হয় বর্গ একক, আর আয়তনের সময় এককটা আমরা কি দিই? ঘন। ঘন কথাটা উল্লেখ করতে হয়। তাহলে আমরা ফাঁপা চোঙের বক্ষতলে ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম 2πh r1 প্লাস r2। এটা হচ্ছে 4 নম্বর সূত্র। এবার যেই সূত্রটার দিকে যাচ্ছি সেটা হচ্ছে ফাঁপা চোঙের সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র। তাহলে চোঙটা যদি ফাঁপা হয় তাহলে কি হবে, মানে ফাঁপা মানে দুই মুখ খোলা আর কি। তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটাও আসবে, তার সঙ্গে এই যে বাইরের বৃত্তাকার ক্ষেত্রফল আর ভেতরের বৃত্তাকার ক্ষেত্রফল বিয়োগফলটা যেটা হবে, মানে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা কি পাবো না, বাইরের ক্ষেত্রফলের সঙ্গে আমরা ভেতরের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, বাইরের ক্ষেত্রফল থেকে আমরা যদি ভেতরে ক্ষেত্রফল বাদ দিই তাহলে এই অংশটা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা দুটোর জন্য একই হবে। তাহলে সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো থাকবেই, তার সঙ্গে এই যে আমাদের এই ক্ষেত্রফলটাও যোগ হবে। যেহেতু দুটো বৃত্তাকার অংশ হচ্ছে উপরে আর নিচে, তাহলে 2πr1² মাইনাস r2² যোগ হবে। যেখানে আমরা দেখো ওই বৃত্তাকার অংশে, যে ফাঁপা বৃত্তাকার অংশের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, πr1² মাইনাস πr2²। এটা হচ্ছে ওই ওই যে ড্রাগ দেওয়া অংশটা, এটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কী করে পেলাম না, বাইরের ক্ষেত্রফল থেকে, বাইরের ক্ষেত্রফলটা হচ্ছে πr1², তার থেকে এই ফাঁপা অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিয়েছি। ফাঁপা অংশের ক্ষেত্রফল হচ্ছে πr2²। ঠিক আছে, তাহলেই আমরা এই ড্রাগের এই অংশটুকু, সেই অংশটুকুর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। যেহেতু দুটো এরকম অংশ আছে তাহলে দুই গুণ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ফাঁপা চোঙে সমগ্র তলে ক্ষেত্রফল সূত্র, মনে রাখবে। এটা হচ্ছে এত বর্গ একক। তাহলে একটা অঙ্ক দিলেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আর একটা সূত্র আসছে, সেটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। ঠিক আছে, চোঙটা যদি ফাঁপা হয় তার আয়তনটা কি হবে। এর বাইরের ব্যাসার্ধটা যদি r1 হয় আর ভেতরে ব্যাসার্ধটা যদি r2 হয় আর উচ্চতা যদি h হয়, তাহলে এই যে চোঙটার তার আয়তনটা আমাকে বার করতে হবে।
তাহলে ফাঁপা চোঙের আয়তন বাইরের যে অংশটুকু আয়তনের জন্য আমাদের সূত্র আছে কি পাই আর স্কোয়ার এইচ হচ্ছে চোঙের আয়তনের সূত্র। যেহেতু বাইরের ব্যাসার্ধ R1 তাহলে কি হবে পাই R1 স্কোয়ার এইচ। তার থেকে আমরা ভেতরের যে আয়তনটা বাদ দিয়ে দেবো। ভেতরে আয়তনটা কি পাই R2 স্কোয়ার এইচ। এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তনের সূত্র, এত ঘন সেমি। তাহলে ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই R1 স্কোয়ার এইচ মাইনাস পাই R2 স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার একটা অঙ্ক নিচ্ছি, সেটা দিয়ে তোমরা বুঝতে পারবে আরও ভালো করে। ধরো দুই মুখ খোলা একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেমি। চোঙটি ধরো 2 সেমি পুরু, তার বহিঃব্যাসার্ধ যদি 10 সেমি হয়, চোঙটি কত পরিমাণ লোহা আছে বার করতে হবে। ঠিক আছে, তাহলে ধরো অঙ্কটা দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান হচ্ছে ধরলাম আমরা 42 সেমি। এবার চোঙটি হচ্ছে ধরো 1 সেমি পুরু, আর চোঙের বহিঃব্যাসার্ধটা হচ্ছে 10 সেমি। তাহলে চোঙটিতে কত পরিমাণ লোহা আছে এটা বার করতে হবে। তাহলে আমাকে একটা ছবি আঁকলি পরিষ্কার হয়ে যাবে। এরকম একটা চোঙ, ফাঁপা চোঙ, যার বহিঃব্যাসার্ধটা বলছে 20 সেমি, আর চোঙটি পুরু হচ্ছে কত 1 সেমি, আর উচ্চতা এইচটা কত বলছে 42 সেমি। তাহলে এই চোঙে কত পরিমাণ লোহা আছে। তাহলে এই চোঙের লোহা আছে কতটা বার করতে গেলে কি করব না, এই পুরো বড় চোঙটার প্রথম আয়তন বার করব, তার থেকে মাঝখানে যে খালি অংশটার আয়তন বাদ দিলেই মাঝখানে যে কতটা পরিমাণ লোহা আছে পেয়ে যাব। কি বললাম বুঝতে পেরেছো? পুরো প্রথম বড় চোঙটার আয়তন বার করব, তার থেকে মাঝখানে যে খালি অংশটার আয়তন বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা কতটা পরিমাণ লোহা আছে পেয়ে যাব। তাহলে এইখানে দেখো R1 হচ্ছে 20 সেমি, তাহলে R2 কত? যেহেতু চোঙটা 1 সেমি পুরু, তাহলে R2 হবে কত 20 মাইনাস 1 সমান 19 সেমি। তাহলে ওই ফাঁপা চোঙের আয়তনটা কী করে হবে? বই ব্যাসার্ধ এখানে 20 সেমি লিখেছি, এটা হচ্ছে 10 সেমি। এবার দেখো তাহলে এটা কত হবে 10 মাইনাস 1 মানে 9 সেমি হবে। R1 মানে 10 সেমি আর R2 হচ্ছে 9 সেমি। তাহলে আমরা কি করব, যে ফাঁপা চোঙের আয়তন যে সূত্রটা সেটা কাজে লাগাবো। তাহলে ফাঁপা চোঙের আয়তন, তার সূত্র কি পাই R1 স্কোয়ার এইচ
মাইনাস পাই R2 স্কোয়ার এইচ। এখানে R1 হচ্ছে 10 সেমি, R2 হচ্ছে 9 সেমি, আর এইচটা হচ্ছে 42 সেমি। ঠিক আছে, তাহলে এইখানে বসিয়ে দাও। পাইটা যদি কমন নিই, পাই আর এইচ, তাহলে পাই আর এইচ কমন নিলে কী হবে? R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, এত ঘন সেমি। পাই মানে 22/7, এইচ মানে 42, R1 স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর R2 মানে 9 স্কোয়ার, এত ঘন সেমি। তাহলে কি দেখো, 6 7 42, তার মানে 22 গুণিত 6, 10.100 মাইনাস 9 9 81, এত ঘন সেমি। তার মানে কত হলো? 132 ইন্টু 19 ঘন সেমি। তাহলে 132কে 19 দিয়ে গুণ করতে হবে। তার মানে কত হলো? 2508 এত ঘন সেমি। তাহলে চৌংতুতির লোহার পরিমাণ পেয়ে যাবে। যেহেতু আয়তনটা, ফাঁপা চোঙের আয়তনটা পেয়ে গেছো, তাহলে কত পরিমাণ লোহা আছে সেটাও পেয়ে যাবে। তাহলে এতটা পরিমাণ লোহা আছে। তাহলে সূত্রগুলো আমরা প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি। প্রথমেই আসছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সূত্র কি পেয়েছিলাম? 2 পাই আর এইচ, এত বর্গ সেমি। ঠিক আছে, 2 নম্বর সূত্র পেলাম সমগ্র তলের ক্ষেত্রফল। তার সূত্র কি পেয়েছিলাম? 2 পাই আর এইচের সঙ্গে 2 পাই আর স্কোয়ার যোগ হয়েছিল, এত বর্গ সেমি। 3 নম্বর সূত্র কি পেয়েছিলাম? আয়তন। তার সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তন, তার সূত্র কি পেয়েছিলাম? যে পাই R1 স্কোয়ার এইচ, পাই R1 স্কোয়ার এইচ মাইনাস পাই R2 স্কোয়ার এইচ, যেখানে R1 সমান বহি ব্যাসার্ধ আর R2 হচ্ছে অন্তঃব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ফাঁপা চোঙের আয়তনটা হচ্ছে এত। আর একটা সূত্র যেটা হচ্ছে ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, সেটা কি পেয়েছিলাম? যে ওই দুটো ক্ষেত্রফল ছিল, সেটা থেকে এই মানে 2 পাই এইচ R1 প্লাস R2, এত বর্গ সেমি। আর একটা সূত্র পেয়েছি ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল, সেইখানে কি পেয়েছিলাম? এই ক্ষেত্রফল 2 পাই এইচ R1 প্লাস R2, এটা তো থাকবেই, তার সঙ্গে যে ওই যে বৃত্তের ক্ষেত্রফল দুটো, সেটা যোগ হয়ে যাবে, তাই তো? তার মানে সেটা কি ছিল? 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, যেখানে R1 হচ্ছে অন্তঃব্যাসার্ধ আর R2 হচ্ছে বহিঃব্যাসার্ধ। তাহলে আজকে আমরা তোমাদের চোঙের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো একটা বিষয় নিয়ে কিংবা এই চোঙের আরও কিছু যে অঙ্ক আছে সেইগুলো নিয়ে তোমাদের আলোচনা করব।